আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ঢাকা ও চট্টগ্রাম বিভাগে, অসহনীয় তাপমাত্রা, আর্দ্রতায় নানা রোগে আক্রান্ত মানুষ। কে হচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব, দ্বিধাদ্বন্দ্বের নেতারা জিএম কাদেরের সিদ্ধান্তের অপেক্ষায়। পাঁচ দিনে 2 লাখেরও বেশি নেটওয়ার্ক বিচ্ছিন্ন, বিটিআরসি নির্দেশনা না মেনে মোবাইল কিনে ক্ষতিগ্রস্ত ক্রেতারা। দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জামিন দিয়েছে আদালত। এবং টানা চতুর্থবারের মতো বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার সাথে সাথে বেড়েছে ডেঙ্গু এবং শ্বাসকষ্ট সহ মৌসুমী রোগ। এতে নেতিবাচক প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব ব্যাংকের গবেষণায় এসব তথ্য উঠে আসে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। প্রতি বছরই ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের তাপমাত্রা ও আর্দ্রতা। এতে বাড়ছে ডেঙ্গু সহ মৌসুমী বিভিন্ন রোগ। শুষ্ক মৌসুমের তুলনায় বর্ষায় 26 ভাগ বেশি রোগী আক্রান্ত হচ্ছে এসব রোগে। আগামী বছরগুলোতে শহর কেন্দ্রিক এর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সারা দেশের 3610টি বাড়ির তথ্য নিয়ে গবেষণা চালিয়ে এসব তথ্য জানায় বিশ্ব ব্যাংক। Overall, we see that across the seasons, respiratory infections are most prevalent, and within the country, it's most prevalent in the cities, Dhaka and Chattogram. They also report, the two big cities also report the highest incidences of vector-borne diseases, such as dengue, across the seasons. Overall, we see that mental health issues, particularly when it comes to depression, are about 16% higher in the megacities like Dhaka and Chattogram, and whereas anxiety is about 31% higher. যারা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে তাদের উপর বিশ্ব ব্যাংকের 35 ভাগ অর্থ বিনিয়োগ করা হবে আগামী 5 বছরের জন্য। We aim to ensure that over the next 5 years, 35% of our financing will be dedicated to supporting climate action for our clients across the globe. We also seek to ensure that 50% of our climate support of our financing supports adaptation and resilience. গবেষণা থেকে আরও জানা যায় দেশের গ্রীষ্মকাল দীর্ঘ হচ্ছে এবং বাড়ছে তাপমাত্রা। একই অবস্থা শীতকালেও। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় বিশ্ব ব্যাংক। মনির হোসেন তপু, 18 বাংলা, ঢাকা। জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যাওয়ায় জাতীয় পার্টির মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে দলটির মধ্যে। এই আলোচনায় আছেন জাতীয় পার্টির সাবেক 2 মহাসচিব সহ বেশ কয়েকজন সিনিয়র ও তরুণ নেতারা। শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন দলের গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব নিয়োগের সম্পূর্ণ এখতিয়ার জাপা চেয়ারম্যান গোলাম মাহমুদ কাদেরের হাতে। আর জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। পার্টির নতুন মহাসচিব কে হচ্ছেন তা নিয়েই এখন জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। সম্ভাব্য মহাসচিবের তালিকায় রয়েছেন দলের কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিভিন্ন সময়ে প্রায় 17 বছর জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবিএম রুহুল আমিন হাওলাদার। এরশাদের জীবদ্দশায় একবার ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের সময়ে 2 বার মহাসচিব ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এরশাদের ভাগ্নে মশিউর রহমান রাঙা। দীর্ঘদিন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বে ছিলেন বর্তমান কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। জাতীয় পার্টির হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।
তার নামও শোনা যাচ্ছে মহাসচিবের সম্ভাব্য তালিকায়। এছাড়া অপেক্ষাকৃত নবীন হলেও দলে শক্ত অবস্থান তৈরি করেছেন দলের অতিরিক্ত মহাসচিব ও গাইবান্ধা 1 আসনের সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সম্প্রতি নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ দেখান জাপা চেয়ারম্যান GM কাদের। একটা বিরোধী দলের মহাসচিবে থাকা আসলে অত্যন্ত ডিফিকাল্ট। মানে সারাদিনই কোথাও না কোথাও কোনো না কোনো এলাকায় কোনো না কোনো উপজেলায় একটা প্রবলেম কিন্তু আমাদের সরকারি দলের সঙ্গে হচ্ছেই। বর্তমান অবস্থায় এই দায়িত্ব পালন করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। শীর্ষ নেতারা বলছেন দলের স্বার্থে অপেক্ষাকৃত অভিজ্ঞ কাউকে মহাসচিব নিয়োগ দেওয়া উচিত। তবে গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু নির্ভর করছে চেয়ারম্যানের ইচ্ছার উপর। একজন জনপ্রিয় নেতাকেই এখানে দায়িত্ব দেওয়া উচিত। আদারওয়াইজ যদি টেস্ট কেস হিসাবে কাউকে নিয়ে আসা হয়, জীবনে কোনোদিন মহাসচিব ছিল না, তাহলে এই দল অগ্রগামী হবে না, বরং পশ্চাৎপদ হবে এবং বর্তমান সরকারের দালালি করতে হবে তাদেরকে। চেয়ারম্যান মহাসচিব যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিতে পারেন, এটা অ্যাবসলিউটলি ওনাকে পাওয়ার দেওয়া আছে। আমাদের একটা ছিল যে টু মাচ জুনিয়র কাউকে মানে এমন কাউকে দেন না যে যারা সিনিয়র তারা একটু অস্বস্তি ফিল করে। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ 1 মাস হাসপাতালে থাকার পর গত শনিবার মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গত 2 বছর ধরে তিনি জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদকে জামিন দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক KM ইমরুল কায়েস 2 নভেম্বর পর্যন্ত তাকে জামিন দেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 6 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন। চার্জশিটভুক্ত অপর 5 আসামি হলেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুর রূপে শাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার আমিনুল হাসান, উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দিদারুল ইসলাম। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সরকারি প্রতিষ্ঠান নিপসামের ল্যাবে ৩,৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়। এ মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। আদালত শুনানি শেষে 2 নভেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। গত বছর 23 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন 5 জনের বিরুদ্ধে মামলা করেন। সেখানে আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। পরবর্তীতে তদন্তে তার নাম আসায় তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা। BTRC নির্দেশনা না মেনে অনিবন্ধিত মোবাইল ফোন কিনে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন অনেক গ্রাহক। গত 1 অক্টোবর থেকে 5 দিনে 2 লাখেরও বেশি ফোন সেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছে BTRC। অনিবন্ধিত এসব ফোন বেচা কেনায় দোকানের চালাকি এবং ক্রেতার অসচেতনতাকে দায়ী করছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সেই সাথে নিবন্ধিত ফোন সেট ব্যবহারের গুরুত্ব মানুষকে বোঝাতে BTRC ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তারা। ফজর রাব্বির রিপোর্ট। 51,000 টাকায় মুঠোফোন কিনে বিপাকে ডাক্তার শাহিন। বসুন্ধরা শপিং মলের KRY ইন্টারন্যাশনালের দোকানে কৌশলে তাকে অনিবন্ধিত ফোন সেট ধরিয়ে দিয়েছে। দোকানদার আমাকে বলল যে এই সেটটা আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, আমরা একদিন 5 মিনিট এটাতে আমরা কথা বলছি, আপনি সেটটা নিলে কোনো সমস্যা নাই। তার মধ্যে কথা তো ভরসা পেয়ে সেটটা কেনার পর দেখলাম যে আসলে ওরা আমার সাথে মিথ্যা কথা বলছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত যেসব সেট নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো বহাল থাকবে, তবে অক্টোবর থেকে চালু করা অনিবন্ধিত সেট অকার্যকর করা হবে। BTRCর এই নির্দেশনাকে সুযোগ হিসেবে নিয়েছেন এই ব্যবসায়ী। নির্দিষ্ট দিনের আগেই সিম সংযুক্ত করে সচল করে রেখেছেন অনিবন্ধিত অনেক ফোন সেট। কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের 29 তারিখের আগে অ্যাক্টিভ করা, ভিডিও করা দরকার নেই, চেঞ্জ করে দিব, সেটা কথা বলি আমরা, আপনি ভিডিও করলে তো হবে না। তবে শেষ রক্ষা না হয় অনিবন্ধিত এসব সেট কিনে বিপাকে পড়ছেন গ্রাহকরা। মার্কেট ঘুরে দেখা গেল বেশিরভাগ ক্রেতাই সেট কেনার আগে সেটি নিবন্ধিত কিনা তা খতিয়ে দেখছেন না। আনঅফিসিয়ালটা ক্লোজ হয়ে যাবে, তো তারপর থেকে অনেকেই ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এগুলা মানে স্টপ করে দিচ্ছে ধীরে ধীরে। বা কাস্টমার যদি আমাকে বলে যে এটা BTRCর মেসেজ আমাকে এনে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মেসেজটা এনে দিই। ফোন কিনতে এসে ফোন নষ্ট হয়ে গেছে,
আদারওয়াইজ আর কিছু বলার নেই। তবে হ্যাঁ আমি জানি, বিষয়টা জানি, তবে আমি হয়তো বা তার কাছে জিজ্ঞেস করি নাই। যেহেতু একজনের সিম দিয়ে ব্যবহার করে অন্যজনের ডিভাইস ব্যবহার করতেছে এবং সবগুলি নিবন্ধিত হয়েছে, সেখানে আমরা বলছি যে এনইআর একটা নীতিমালা আবশ্যক। কারণ হচ্ছে যে এই মালিকানা নিয়ে ভবিষ্যতে বিভিন্ন মামলা মোকদ্দমা হতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী হাতে একটা ঝামেলা তৈরি হতে পারে। তবে ভোক্তা স্বার্থে অনিবন্ধিত ফোন সেট নেটওয়ার্কে সচল না রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আমরা একটা নতুন প্রক্রিয়া চালু করেছি দেশের স্বার্থে, আমাদের সরকার এবং আমাদের বিটিআরসি এটা চালু করেছে। এটা দীর্ঘ পরীক্ষিত একটি বিষয়, এটা অনেক দেশেই এটা এই বিষয়টি এই এনইআইআর সিস্টেম রয়েছে। অক্টোবর থেকে যারা সেট কিনছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সেটটি কেনার সময়ও তাদেরকে খুব সতর্কতার সাথে কিনতে হবে। ওই দোকানে বসেই সম্ভব হলে যে দেখিয়ে দেন আমার এটা সেটটা বিটিআরসির এনইআইআর সিস্টেমের ভিতরে এটা নিবন্ধিত আছে কিনা। মোবাইল সেট নিবন্ধন বা এনইআইআর প্রকল্প সফল করতে ফোন ব্যবহারকারীদের কাছে বিষয়টি পরিষ্কার করে তুলে ধরতে হবে বলে মনে করেন ভুক্তভোগী ও বিশ্লেষকরা। গ্রাহক স্বার্থ রক্ষা করে প্রকল্পটি বাস্তবায়নে নিয়ন্ত্রণ সংস্থাকে মাঠ পর্যায়ে আরও শক্ত ভূমিকা রাখতে হবে বলেও মনে করছেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গি ও সন্ত্রাস দমনের মতো মাদকের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ওয়েসিস এর উদ্বোধন করে তিনি কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক জানান, মানিকগঞ্জে 1000 বেডের আরও একটি বিশেষায়িত হাসপাতাল করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পথ চলা শুরু করল অত্যাধুনিক মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিস। মাদকাসক্তদের সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ওয়েসিস প্রতিষ্ঠিত করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের সরবরাহ চাহিদা এবং এর ক্ষতি হ্রাস করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এদেশের শ্রমিক, এদেশের শিক্ষক, এদেশের ছাত্র জনতা, এদেশের সবাই আমরা যখন একত্রে কাজ করেছি, এদেশ থেকে আমরা জঙ্গি সন্ত্রাস দমন করতে পেরেছি। আমি মনে করি মাদকও আমাদের সবাই মিলে এদেশ থেকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, এদেশে সবাইকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপত্তা প্রদানের পাশাপাশি করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবেও অগ্রণী ভূমিকা পালন করেছে পুলিশ বাহিনী। কেন একটা লোক মাদক আসক্ত হলো, তার জন্য তার ফ্যামিলিকে নজর রাখতে হয়, তার শিক্ষককে নজর রাখতে হবে এবং তাদের বন্ধু বান্ধবদের উপরে নজর রাখতে হবে কেউ কি এই মাদকের সাথে জড়িত আছে কিনা। এ সময় আইজিপি বলেন, দেশে বিশেষায়িত হাসপাতাল তৈরি করলে বিদেশের উপর নির্ভরশীলতা কমে আসবে। তিনি বলেন, ভবিষ্যতে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে 1000 বেডের এ ধরনের আরও একটি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে বৈশ্বিক পরিমণ্ডলে অনেক ক্ষেত্রেই মডেল হিসাবে আবির্ভূত হয়েছে, যা অন্যান্য অনেক দেশ অনুসরণ করতে পারে। ওয়াই নট, আমরা মাদকাসক্তি চিকিৎসার ব্যাপারে আমরা এই অঞ্চলে মডেল হতে পারি যদি আমরা সবাই মিলে উদ্যোগ নেই। ওয়েসিসে চিকিৎসকদের সার্বক্ষণিক তদারকি, স্বতন্ত্র কাউন্সিলিং সেশন, উন্নত মানের শরীরচর্চা কেন্দ্র, বিনোদন সুবিধা, ইনডোর ও আউটডোর গেমস, কর্মমুখী প্রশিক্ষণ ও জীবনধর্মী শিক্ষামূলক নানা ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 6 জন নারী ও 6 জন পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগে 4 জন, চট্টগ্রামে 5 জন, খুলনায় 2 জন ও রাজশাহী বিভাগে 1 জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,647 জনে। নিয়মিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, 24 ঘন্টায় 22,321টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 663 জনের। শনাক্তের হার 2.97%। বিদেশি চ্যানেলে ক্লিন ফিড বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার এক চুলও নড়বেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ের সম্পাদক ফোরামের সাথে মতবিনিময়ে তিনি বলেন, এর আগে উদ্যোগ নিয়েও তা বাস্তবায়ন করা যায়নি। এবার সব পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। এদিকে এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সার্চ কমিটির মাধ্যমে গঠন করা বর্তমান নির্বাচন কমিশনে বিএনপির কঠোর সমর্থক ব্যক্তিও রয়েছে। আগামী ইসি ও সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। অভিনন্দন জানিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 15 বছর এটি বাস্তবায়িত হয়নি। এর আগেও একবার
আমরা উদ্যোগ নিয়েছিলাম, তখন নানা অজুহাতে সেটি করা সম্ভবপর হয়নি। এবার স্থির সিদ্ধান্ত নিয়ে আগেভাগে গ্রাউন্ড ওয়ার্ক করে এবং যে সমস্ত জায়গা থেকে এটা নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা একচুলও সরব না। সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাব আয়োজিত স্মরণ সভায় তিনি অভিযোগ করেন। তিনি বলেন, জবাবদিহিতা নেই বলেই দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। গণতন্ত্রের মোড়কে সরকার পরিকল্পিতভাবে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করতে চায় বলে দাবি করেন ফখরুল। বর্তমান সংকট জাতীয় সংকট উল্লেখ করে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন তৈরির আহ্বান জানান তিনি। 500-র উপরে অধিক নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এটি একটি সুদূর প্রসারী একটি আধিপত্যবাদী চক্রান্ত। গণতন্ত্রের কথা বলে তারা আবার একই কায়দায় এই দেশে আবার সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল এবং একটা তাবেদার রাষ্ট্র একটা গঠন করতে চায়। আইসটি খাতে 5 বছরে 2,500 নতুন স্টার্ট আপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সরকারের তহবিল থেকে প্রয়োজনে 10 লাখ টাকা পর্যন্ত নিয়ে তারা ব্যবসা বাড়াতে পারেন বলেও জানান তিনি। আইসিটি টাওয়ারের ডেটাবার্ড লঞ্চ প্যাডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ডেটা বোর্ডের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষ প্রযুক্তিবিদ্যা এগিয়ে যাবেন বলে জানান বক্তারা। পরে 2 বিভাগে 6টি প্রকল্পের জন্য বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। দেখা দিয়েছে 5 বছরে আমাদের প্রায় 2,500 স্টার্টআপ তৈরি হয়েছে, যেখানে কিন্তু $500 মিলিয়ন উপরে বিদেশি বিনিয়োগ এসেছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে ডেটাবার্ড বিশ্বের কাছে বাংলাদেশকে একটি উন্নত প্রযুক্তির গন্তব্য দেশ হিসেবে, বিনিয়োগের একটা অন্যতম গন্তব্য হিসেবে বাংলাদেশকে বিশ্বের মুখে প্রতিষ্ঠিত করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনলাইনে ক্ষুদ্র ঋণের নামে সুদের ব্যবসা পরিচালনাকারী প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন ও সিম কার্ড, 5টি ল্যাপটপ, একটি গাড়ি ও বেশ কয়েকটি ব্যাংকের চেক সহ নথি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবির কাছে অপরাধ স্বীকার করেছে চক্রটি। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, কয়েকজন চাইনিজ নাগরিক ও বাংলাদেশি মিলে এই চক্র পরিচালনা করে। র্যাপিড ক্যাশ, ক্যাশম্যান ও স্মার্ট ক্যাশ নামের কয়েকটি অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে চক্রটি জামানতবিহীন ঋণ দেওয়ার নামে মানুষের সাথে প্রতারণা করত। স্বল্প সুদের কথা বিজ্ঞাপনে বলা হলেও চক্রটি আদায় করত উচ্চ হারে চড়া সুদ। এই জন্য 5 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। তাদের টার্গেট গোষ্ঠী সাধারণত স্বল্প আয়ী, বেকার অথবা ছাত্রছাত্রী, এদেরকেই তারা টার্গেট গ্রুপ। অ্যাপস ভিত্তিক যে জামানতবিহীন লোন দেওয়া হয়, তারা মাত্রা অতিরিক্ত সুদের কারবার করে এবং অ্যাপসগুলি মূলত চায়না থেকে পরিচালিত এবং এই সার্ভারও চায়নাতে অবস্থিত। আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। এ নিয়ে টানা 4র্থবারের মতো বিসিবি সভাপতি হলেন তিনি। আগের মেয়াদের অসমাপ্ত কাজ শেষ করা এবং ক্রিকেটের অবকাঠামো উন্নয়নেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পাপন। মনির রিপনের রিপোর্ট। নাজমুল হাসান পাপন যে আবারও বোর্ড সভাপতি হতে চলেছেন তা অনুমেয় ছিল। তাই তো সকাল থেকেই অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে থাকেন তার সমর্থকরা। দুপুরে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের চূড়ান্ত তালিকা দেওয়ার পর পরিচিতি সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি হন নাজমুল হাসান। 2012 সালের অক্টোবরে সরকার তাকে সভাপতি পদে মনোনয়ন দেয়। এরপর 2013 ও 2017 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির আসন অলংকৃত করেন পাপন। তবে এবার নির্বাচন করে আবারও সেই পদেই বহাল থাকলেন তিনি। সত্যি কথা হলো আমি কারো কাছে ভোট চাইনি। আমার নামে অনেকেই হয়তো দিয়েছে, কিন্তু আমি কারো কাছে ভোট চাইনি। কারণ আপনাদেরকে আমি একটা কথা বলি,
আই ওয়ান্টেড টু টেস্ট যে আসলে কি সিচুয়েশনটা কি বাংলাদেশে, মানুষ কি মনে করে, ভোটাররা কি মনে করে। সো আমি কোথাও দিই। বাংলাদেশ ক্রিকেটের প্রধান কর্তার দায়িত্বে সবচেয়ে বেশি সময় থাকা নাজমুল হাসান পাপন জানান তার ভবিষ্যৎ লক্ষ্যের কথা। আমি বলেছি আমাদের অনেক কাজ বাকি, কাজ অল্প না, অনেক। এবং এতদিন যে কাজ করেছি, অনেকে মনে করেন, যদি আমরা মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, এটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ সবচেয়ে কঠিন সময়টাই সামনে আসছে। এখন যে সময়টা, ইট উইল বি মাচ টাফার আগের। প্রথম বলেছি স্টেডিয়াম, সেকেন্ড চেঞ্জ ইন দ্য কনস্টিটিউশন, আর অনেক কিছু আছে। পরিচিতি সভা শেষে ক্রিকেট বোর্ড পরিচালকদের নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। বিমানের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সকালে সৈয়দপুর কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। ফ্লাইট উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আরও বলেন, সরাসরি এই রুট চালু হওয়ায় কক্সবাজারের পাশাপাশি উত্তরাঞ্চলের পর্যটন খাত সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বিমান ও পর্যটন সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, বিমান পর্ষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবু সালেহ মোস্তফা কামাল। বৃহস্পতিবার সৈয়দপুর থেকে কক্সবাজার এবং শনিবার কক্সবাজার থেকে সৈয়দপুর বিমানের একটি করে ফ্লাইট চলবে। কোনোভাবেই যাতে রাষ্ট্রীয় একটি সংস্থা ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের প্রতি আমাদের অনুরোধ। এই সৈয়দপুর সহ এই বৃহত্তর এলাকায় রংপুর বিভাগ পুরাটাই এইসব মানুষ যাতে পর্যটন সমৃদ্ধ স্থান কক্সবাজার সরাসরি যেতে পারেন, এই জন্য এই সুযোগ সুবিধার দ্বার অবারিত করার ক্ষেত্রে আমরা বিমান চালু করেছি। সেই পরিমাণ প্যাসেঞ্জার হয়, আমরা প্রয়োজনে ডেইলি একটা করে ফ্লাইট পরিচালনা করব। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে 2025 সালের মধ্যে বাংলাদেশে 2050 সালের মধ্যে বাংলাদেশের গড়ে 7 জন মানুষের মধ্যে একজন উদ্বাস্তু হতে পারে বলে আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান রামরো। রাজধানীর একটি হোটেলে করোনাকালীন ধারাবাহিক সিম্পোজিয়ামের বামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ডক্টর তাসনিম সিদ্দিকী এই গবেষণা প্রতিবেদন তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য তানভীর শাকির জয়, গ্লেরিয়া ঝর্ণা সরকার, রামরুর নির্বাহী পরিচালক ডক্টর CR আবরার ও সাংবাদিক কেরামতুল্লাহ বিপ্লব। জলবায়ুর বিরূপ পরিস্থিতি মোকাবেলায় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ বাংলাদেশকে আবারও সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঝিকরগাছা শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুর রৌফ, ঝিকরগাছা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কাইয়ুম হোসেন উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অধিবেশন কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। ভবানীপুর উপনির্বাচনে জয়ী হওয়ার পর এই শপথ নেন মমতা। একই সঙ্গে শপথ নেন জঙ্গিপুর ও শমশেরগঞ্জ আসনে বিজয়ী জাকির হোসেন ও আমিরুল ইসলাম। দুজনই তৃণমূল প্রার্থী। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না। এর আগে নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থীর কাছে হারলেও দলীয় প্রধান হওয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। সংবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে অন্য একটি আসন থেকে উপনির্বাচনে জয়ী হয়ে নিজের ক্ষমতা অক্ষুণ্ণ রাখলেন তিনি। সিরাজগঞ্জ 6 আসন উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই মনোনয়ন দেওয়া হয়। গত 2 সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজধানীতে অনুষ্ঠিত হলো অডিওলজি ও স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপর ক্যারিয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ঢাকা সেনা নিবাসের প্রয়াস হলে অনুষ্ঠিত দুদিনের এই কর্মসূচির সমাপনী দিনে আয়োজকরা জানান, দেশের জনসংখ্যার প্রায় 10% শ্রবণ শক্তি কমে যাওয়ায় সমস্যায় আক্রান্ত। তাদের জন্য পেশাদার রোগ নির্ণয়, চিকিৎসা ও ফলো আপ প্রয়োজন। কিন্তু হিয়ারিং হেলথ কেয়ার বিশেষজ্ঞের সংখ্যা কম থাকায় বর্তমানে সারা দেশে এই পেশা গুরুত্বপূর্ণ হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি অধিভুক্ত প্রয়াস ইনস্টিটিউট 2016 সালে চালু করে অডিওলজি ও স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপর ব্যাচেলর প্রোগ্রাম। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন উভয় কমেছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট কমে ৭,৩৪২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সরিয়া সূচক 4 এবং 30 সূচক 20 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় ২,৪৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১১৭টি ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৭টি, কমেছে ১৩১টি ও অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দর। এবারে সাফ ফুটবলের খবর। মালেতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে রাতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দেশের প্রথম সাক্ষাতে লাল সবুজের দল জয় পেয়েছিল 50-0 গোলে, আর সবশেষ লড়াইয়ে 5-0 গোলে জিতেছে মালদ্বীপ। 2003 সালের ফাইনালে মালদ্বীপকে ট্রাইব্রেকারে হারিয়ে প্রথমবার শিরোপা স্বাদ পায় বাংলাদেশ। পরের 3 বারের মুখোমুখিতে 3টিতেই জিতেছে মালদ্বীপ। তবে এবারের আসরে শুরুটা ভালো করেছে অস্কার ব্রাজনের দল। শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারানোর পর ভারতের সাথে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। অন্যদিকে নেপালের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিকরা। রাত 10টায় শুরু হবে ম্যাচটি। I think actually that there are a lot of similarities. বাংলাদেশের খেলার স্টাইলের সঙ্গে মালদ্বীপের অনেক মিল রয়েছে। এই ম্যাচটা ফাইনালে যাওয়ার পথে আমাদের সহায়ক হবে। আমি আগেই বলেছি, আক্রমণাত্মক ফুটবল খেলবে আমাদের দল। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আগামীকাল ভোরে আলাদা ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর 5টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 8 ম্যাচে 5 জয় আর 3 ড্রয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে লিওনেল স্ক্যালোনির দল। নিজেদের শেষ 2 ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবেন লিওনেল মেসিরা। অন্যদিকে ভোর 5:30টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। 8 ম্যাচের সব কটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে ফেভারিট নেইমাররা। 2 জায়ান্ট মোহামেডান ও আবাহনীর জয়ের মধ্য দিয়ে 3 বছর পর শুরু হলো ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। দিনের প্রথম ম্যাচে মোহামেডান 8-2 গোলে হারায় অ্যাজাস্কাকে। দ্বিতীয় ম্যাচে আবাহনী 5-0 গোলে পরাজিত করে বাংলাদেশ পুলিশকে। তবে জয় পরাজয়ের চেয়ে মাঠের খেলায় ফিরতে পেরেই খুশি খেলোয়াড়রা। পরাগ আরমানের রিপোর্ট। মোহামেডান ও অ্যাজাক্স হকি স্টিক হাতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে নামার সঙ্গে সঙ্গেই অবসান হলো 3 বছরের প্রতীক্ষার। কারণ পুরো 3 বছর পরই যে ক্লাব কাপ হকি মাঠে গড়ালো। আক্রমণাত্মক খেলায় বড় জয় পেয়েছে মোহামেডান। ঐতিহ্যবাহী এই দলটি জিতল 8-2 গোলের বড় ব্যবধানে।
হ্যাটট্রিক সহ 4 গোল করেন আশরাফুল। নিজেদের পারফরম্যান্সের চেয়ে মাঠের খেলায় অংশ নিতে পেরেই খুশি হকি খেলোয়াড়রা। যদি গ্যাপ পড়ে যায় তখন তারাও হতাশার মধ্যে নিজেদের ট্রেনিংটা করতে পারে না, খেলতে পারে না, কারণ ট্রেনিং করার পর যদি পারফর্ম শো না করতে পারে তাহলে তো ট্রেনিং করে লাভ নেই। ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা আসলে অনেক পিছিয়ে গেছি ওয়ার্ল্ড হকি অনুযায়ী। সোশ্যাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলা মাঠে গড়ানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা। খেলার শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান তারা। খুব সুশৃঙ্খলভাবে আমাদের এই টুর্নামেন্ট সমাপ্ত করতে পারবো। আগামীতে যে প্রপোজালগুলো আসবে তাদের সঙ্গে আমরা ওয়ালটন পরিবার সর্বতভাবে সংশ্লিষ্ট থাকবো। আল্লাহর রহমতে ভবিষ্যতেও পারবো আমরা আশা করি। সেই জন্য আমরা যে আজকের যে আয়োজক ওনাদেরকে আমি সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই। মাঠে এবং মাঠের বাইরে দর্শক শ্রোতার মধ্যেও কোনো ধরনের গন্ডগোল না হয় সেটা আমরা খেয়াল রাখব। দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনী 5-0 গোলে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশকে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অসহনীয় তাপমাত্রা, আর্দ্রতায় নানা রোগে আক্রান্ত মানুষ। কে হচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব, দ্বিধাদ্বন্দ্বে নেতারা, জিএম কাদেরের সিদ্ধান্তের অপেক্ষায়। পাঁচ দিনে 2 লাখেরও বেশি নেটওয়ার্ক বিচ্ছিন্ন, বিটিআরসি নির্দেশনা না মেনে মোবাইল কিনে ক্ষতিগ্রস্ত ক্রেতারা। দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জামিন দিয়েছে আদালত। এবং টানা চতুর্থবারের মতো বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etnbangla news। ধন্যবাদ সবাইকে।